শীতের সন্ধ্যা। হঠাৎ করেই আকাশের মুখ গোমরা হয়ে এলো। জিরিজিরি বৃষ্টি পড়তেই থাকলো। আমরা সবাই ক্লাব ঘরের ভেতর গুটিসুটি মেরে বসে আছি। এমনিতেই হাড় কাঁপানো ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি। বুঝতেই পারছো কি ভয়ঙ্কর অবস্থা। ঠিক তখনই ক্লাবের দরজায় শব্দ। অজয় বলে উঠল, মনিরুল, দেখ তো এই বৃষ্টির মধ্যে কে এলো। মনিরুল দরজা খুলতেই দেখা গেল সমীরবাবু। হাতে ভিজা ছাতা, অন্য হাতে একটা প্লাস্টিকের প্যাকেট। হাতের ছাতাটা গুটোতে গুটোতেই মনিরুলের হাতে প্যাকেটটা দিয়ে বললেন, নাও বাবা, সবাইকে ভাগ করে দিও। গরম গরম চপ ভাজার গন্ধে এমন ঠান্ডাতেও সবার মন নেচে উঠল। সমীরবাবু এসে আমাদের মাঝখানেই বসে পড়লেন। তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এই সমীরবাবুকে? বলেই দিই, সমীরবাবু আমাদের এলাকারই বাসিন্দা। গত বছর অবসর নিয়েছেন। এখন শিং ভেঙে পুরোপুরি আড্ডার তলে। প্রাণ খোলা মানুষ। ক্লাবে তিনি থাকলে আর আলাদা কিছু লাগে না। আজকের মতো আবহাওয়ায় তাকে পেয়ে আমরা আরও খুশি। অজয় হঠাৎ বলেই ফেলল, সমীরদা, আজ একটা ভূতের গল্প হোক। কথাটা শুনে সমীরবাবু একটু মাথা চুলকালেন, যেন কিছু ভাবছেন। তারপর হেসে মুকুন্দকে লক্ষ্য করে বললেন, কি রে মুকুন্দ, ভয় পাবি না তো? আসলে মুকুন্দ একটু ভীতু প্রকৃতির। ভূতের গল্প থেকে সে সব সময় দূরে থাকে। মনিরুল বলল, মুকুন্দ, বাড়ি চলে যা, না হলে তোকে আজ কিন্তু গরম চপের মতো তোকেও ভূতে খেয়ে ফেলবে। মুকুন্দ আর কথা না বাড়িয়ে এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ল। তখন সমীরবাবু শুরু করলেন তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। সত্যি মিথ্যে আমরা কেউ যাচাই করিনি। আমরা গল্প শোনার লোক, গল্পে আনন্দ পেলেই হলো। ঠিক সেই সময় লোডশেডিং। চারদিকে ঘন অন্ধকার। অজয় জোরে বলে উঠল, বিট্টু, আলমারি থেকে মোমবাতিটা বার করে জ্বালাও। মোমবাতি জ্বলে উঠল। আলো আধারিতে পরিবেশটা আরও ভৌতিক হয়ে গেল। আমরা সবাই সমীরবাবুকে ঘিরে বসলাম। তিনি ধীর গলায় বললেন, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। কর্মসূত্রে আমাকে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে যেতে হয়েছিল। সেই গ্রামে হঠাৎ এক অজানা রোগে মানুষ মরছিল তলে তলে। তথ্য সংগ্রহের জন্য আমাকে পাঠানো হয়। ট্রেন থেকে নামতেই সন্ধ্যা। প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন লোক, দু একটা ভ্যান রিক্সা। আমি একটা রিক্সাকে গ্রামের নাম বলতেই সে যেন ভয়ে কুঁকড়ে গেল। সে বলল, বাবু, সন্ধ্যার পর ওই গ্রামে গেলে মৃত্যু নিশ্চিত। রাতে কেউ বেঁচে ফেরে না, ওটা ভূতের গ্রাম। আমি হেসে উড়িয়ে দিলাম কথাটা। কিন্তু অবাক করার বিষয়, প্ল্যাটফর্মের কেউই ওদিকে যেতে রাজি হলো না। অগত্যা আমি হাঁটতেই শুরু করলাম। যত এগোই তত অন্ধকার ঘিরে ধরে। পথ শুনশান, চারদিকে ঝিঁঝি পোকার ডাক, মাঝে মধ্যে কুকুরের চিৎকার। আমি শহরের মানুষ। চারিদিকে কোলাহল, গাড়ির হর্ন সব সময় লেগেই থাকে। আমার মনে হলো সব শব্দ যেন এই গ্রামে এসেই শেষ হয়ে গেছে। এখানে না আসলে আমি হয়তো জানতেই পারতাম না পৃথিবীর এমন একটা দিক আছে। আমি এগিয়ে চলতে লাগলাম সামনের দিকে। স্বাস্থ্যকেন্দ্রটা যে কোথায় আমি ঠিক জানি না। রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। হঠাৎ দেখি একজন লোক সামনে এসে দাঁড়ালো। ছেঁড়া ধুতি, গায়ে জামা নেই, কালো রোগা থাংড়া শরীর, কিন্তু চোখ দুটো অন্ধকারেও যেন পরিষ্কার দেখা যাচ্ছে। সে জিজ্ঞেস করল, কোথায় যাবেন বাবু? আমি চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম, স্বাস্থ্যকেন্দ্র কোথায়? সে হি হি করে হেসে বলল, ওখানে গিয়ে কি করবে? আমি ধমক দিয়ে বললাম, যেটা জানতে চেয়েছি সেটা বলো। লোকটা গলা নামিয়ে বলল,
চলুন বাবু, আমি নিয়ে যাব। তার নাম ছিল কানু। টর্চ জ্বালিয়ে ওকে বললাম সামনে চলতে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ শুনলাম চারদিকে তাকিয়ে কাউকে দেখলাম না। কানু বলল সে কিছু শোনেনি। শেষমেশ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছলাম। সেই রাতেই বুঝেছিলাম এই গ্রামে কিছু একটা খুব অস্বাভাবিক আছে। আমি কানুকে জিজ্ঞেস করলাম, ওখানে কে কে আছে? কানু বলল, ডাক্তারবাবু আছেন আর দুটো দিদিমণি। এসব কথা বলতে বলতে আমরা অবশেষে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গেলাম। কানু ভেতরে গিয়ে একজন ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলো। কাজ সেরে আমি কানুকে কিছু টাকা দিলাম। টাকা পেয়ে তার মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। কানু বলল, কাল সকালে আবার আসবো বাবু। আমি আর কিছু বললাম না। ডাক্তারবাবুর সঙ্গে সব কথা সেরে আমি থাকার জায়গাটা একটু দেখিয়ে দিতে অনুরোধ করলাম। তিনি আমাকে সঙ্গে করে একটা ঘর দেখিয়ে দিলেন। ঘরে ঢুকে দেখলাম মোটামুটি পরিষ্কার। আমি জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে রাতের পোশাক পরে বিছানায় শুয়ে পড়লাম। এইমাত্র একটু হেলান দিয়েছি, হঠাৎই যেন ঘরের পাশ দিয়ে কেউ হেঁটে গেল। আমি জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম কেউ নেই। তাড়াতাড়ি টর্চ জ্বালিয়ে চারদিকে আলোক ফেললাম। চারপাশে ঘন অন্ধকার। সেই অন্ধকার ভেদ করে দূরে দূরে কিছু চোখ জ্বলজ্বল করছে। মুহূর্তে ভয়ে গা ছমছম করে উঠল। ভালো করে তাকিয়ে বুঝলাম ওগুলো শেয়াল। গ্রামে শেয়াল আর কুকুর থাকাটা অস্বাভাবিক নয়। আসার সময় কিছু শুকনো খাবার কিনে এনেছিলাম, সেগুলোই খেয়ে আবার শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ ঘুম ভাঙল। রাত গভীর। স্পষ্ট শুনতে পাচ্ছি ঘরের পাশেই কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। তার মধ্যেই কোনো এক নারীর টুকরে টুকরে কান্না। আমার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এত রাতে এরা কারা? কিছুক্ষণ পর সব আবার নিস্তব্ধ। ঠিক তখনই হঠাৎ একসঙ্গে অসংখ্য শেয়ালের ডাক উঠল। মনে হলো যেন সেই শেয়ালগুলোই আমাকে কিছু বলতে চাইছে। এই জায়গায় আমার উপস্থিতি তারা ভালো চোখে দেখছে না। বাকি রাতটা প্রায় জেগেই কাটল। ভোরের দিকে একটু ঘুম আসছিল, এমন সময় দরজায় শব্দ। ঘুমে জড়ানো গলায় বললাম, কে? ওপাশ থেকে ভেসে এলো, আমি কানু বাবু। আমি জিজ্ঞেস করলাম, কি চাই? কানু বলল, চা নিয়ে এসেছি। মনে মনে ভাবলাম, সত্যি গ্রামের মানুষ বড় ভালো। দরজা খুলতেই কানু একটা স্টিলের গ্লাসে চা আর দুটো লেরো বিস্কিট নিয়ে ঘরে ঢুকল। চায়ে চুমুক দিতে দিতে আমি ওকে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। কানু শুধু একটাই কথা বলল, রাতে যাই হোক, কোনো অবস্থাতেই দরজা খুলবেন না। এর বেশি আর কোনো কথা হলো না। পরে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছিলাম, এমন সময় দেখি কয়েকজন লোক একটা অসুস্থ মহিলাকে ঘাড়ে করে নিয়ে আসছে। সামনে এসেই একজন ডাক্তারবাবুকে বলল, কয়েকদিন ধরে খুব জ্বর। কাল রাত থেকে এত বেড়েছে যে উল্টোপাল্টা বকছে। ডাক্তারবাবু নাড়ি পরীক্ষা করে মাথা নেড়ে বললেন, আর নেই, আস্তে আস্তে মারা গেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই গ্রামে কি হচ্ছে?
ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এক অজানা জ্বরে একের পর এক গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। যাকে ধরছে তাকে মরতেই হচ্ছে। প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে যে সৎকার করার লোকও পাওয়া যাচ্ছে না। অনেকেই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। রাতে শেয়াল আর কুকুর মৃতদেহ টেনে নিয়ে যাচ্ছে। আমি সব তথ্য ডায়েরিতে টুকে রাখলাম। সদর দপ্তরে রিপোর্ট দিতে হবে। সব কাজ সেরে আমি কানুকে সঙ্গে নিয়ে পাশের গ্রামে রওনা হলাম। এবার আসছে আসল ঘটনা। ক্লাব ঘরের সবাই তখন চুপচাপ হয়ে গিয়েছিল। কেউ কেউ অস্বস্তিতে নড়ে চড়ে বসল। আমি আর কানু হাঁটা পথে পাশের গ্রামের দিকে চলেছি। যেতে যেতে বিকেল গড়িয়ে এলো। গ্রামে ঢুকতে ঢুকতে সন্ধ্যা নেমে গেছে। কিছু দূর যেতেই একটা নদী দেখা গেল। নদীর ধারে ঘেঁষেই শ্মশান। চারপাশ অন্ধকার। মাঝে মাঝে পাশ দিয়ে শেয়াল ছুটে যাচ্ছে। হঠাৎ পায়ে কিছু একটা ঠেকল। নিচে তাকাতেই ভয়ে আমার মাথার চুল খাড়া হয়ে গেল। একটা আধ খাওয়া মৃতদেহ। চোখ দুটো উপড়ে নেওয়া। শরীরের বেশ কিছু অংশ শেয়াল আর কুকুরে খেয়ে নিয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কানু একটু এগিয়েছিল। আমাকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে ফিরে এলো। আশ্চর্যজনকভাবে ওর ভয়ের কোনো চিহ্ন নেই। চলুন বাবু, এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, সামনে যেতে হবে, না হলে গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। আমি আবার হাঁটা শুরু করলাম, কিন্তু চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই বিকৃত মৃতদেহ। আর তখনই একটা বিষয় আমি খেয়াল করলাম। যখনই আমি কানুর সঙ্গে থাকি কোনো বিপদ ঘটে না, কিন্তু কানু একটু দূরে গেলেই একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে যায়। আমি আর কানু এগোতে লাগলাম। নদী, শ্মশান সব পেছনে পড়ে রইল। অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠছে। আশ্চর্য ব্যাপার, কানুর পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। সে যেন মাটিতে না, বাতাসের ওপর দিয়ে হাঁটছে। হঠাৎ আমার মনে হলো, এই মানুষটা কি সত্যি মানুষ? আমি থেমে গিয়ে বললাম, কানু, তোমার বাড়ি কোন গ্রামে? কানু থামল। ধীরে ধীরে আমার দিকে ফিরল। ম্লান হাসি হেসে বলল, বাড়ি? বাবু, আমার কি আর বাড়ি আছে? ওর চোখের দিকে তাকিয়েই আমি চমকে উঠলাম। সেই উজ্জ্বল চোখ, ঠিক যেমনটা প্রথম রাতে দেখেছিলাম, অন্ধকারে জ্বলজ্বল করছে, ঠিক মানুষের মতো নয়। আমি গলা শক্ত করে বললাম, তুমি কে কানু? কানু এক পা এগিয়ে এলো। চারপাশ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বাতাস থেমে গেছে। ও বলল, যখন রোগে মরতে মরতে এই গ্রাম শেষ হয়ে যাচ্ছিল, যখন শেয়াল কুকুর লাশ টানছিল, যখন কেউ মৃতদের শেষকৃত্য করছিল, তখন আমি ছিলাম শেষ মানুষটা। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কানু বলল, আমাকে এই শ্মশানের পাশেই ছিল, জ্বরে নয়, ভয়। আমি মরেও মরিনি বাবু, এই গ্রাম ছেড়ে যাইনি। ওর গলা বদলে যেতে লাগলো। একসঙ্গে যেন বহুজন কথা বলছে। আমি তাদের পথ দেখাই, যারা এখনো বাঁচতে পারে। কিন্তু যারা শুধু দেখতে আসে,
তাদের জন্য এই গ্রাম নয়। হঠাৎ দূরে কুকুর আর শেয়ালের ডাক একসঙ্গে উঠল। মাঠের ভেতর থেকে অস্পষ্ট ছায়ারা এগোতে লাগল। আমি পিছিয়ে গেলাম। কানু বলল, ভয় পেও না, তুমি এখনো জীবিতদের দলে। আমি চোখ বন্ধ করলাম। এক মুহূর্ত পর সব নিস্তব্ধ। চোখ খুলে দেখি আমি একা। কানু নেই। চারপাশে সকালবেলার আলো। আমার সামনে পাকা রাস্তা, দূরে জনবসতি। আমি কোনো মতে গ্রাম ছেড়ে সদর দপ্তরে ফিরে সব রিপোর্ট জমা দিলাম। কয়েক সপ্তাহ পরে শুনলাম সেই গ্রাম পুরোপুরি খালি। মানুষ নেই, শুধু শ্মশান। কিন্তু এখানেই শেষ নয়। সমীরবাবু একটু থামলেন। মোমবাতির শিখা কেঁপে উঠল। তিনি বললেন, গত বছর পুরুলিয়ায় কাজে গিয়ে এক বৃদ্ধ আমার কাছে এসে জিজ্ঞেস করে, বাবু, আপনি কি কানুকে চেনেন? আমি জিজ্ঞেস করলাম, কানুকে? লোকটা শুধু বলেছিল, ও এখনো ওখানেই আছে। সমীরবাবু চুপ করলেন। ঠিক সেই মুহূর্তে ক্লাবের বাইরে কোথা থেকে ভেসে এলো খুব হালকা এক আওয়াজ। মুকুন্দ চিৎকার করে উঠে গেল। মোমবাতি নিভে গেল।